ফার্স্ট আমরা ওয়ার্ম সার্ভার চালু করে নিব। ওয়ার্ম সার্ভার গেল কই, চলো। তারপর আমরা ডিমারের যে ভার্সনই আছে সেটাই চালু করে নিব। ডিমার এটা আহামরি কোনো ব্যাপার না, নোটপ্যাডেও লেখা যায়। যে কোড গুলো লিখছে এগুলো নোটপ্যাডে লিখলেও হইতো। ডিমারে দেখতে একটু সুন্দর লাগে। চলে যাচ্ছে, মনে আর আসবে না, বিদায় নিচ্ছে। চালু হোক, আমরা আজকে নতুন একটা প্রজেক্ট নেই। আপনারা অনেকে আগে চলে আসেন, আগে এসে ডিসকাস করবেন, নিজেদের মধ্যে একটা টিম করবেন। হ্যাঁ, ডিসকাস করবেন, দেখবেন তো আপনার ডিসকাস করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। নিউ সাইট RCL পি না, তারপরে 4 4টা ক্লাস হয়ে গেল। আপনার একদিন শেষ হয়ে যাবে আর আপনারা বলবেন বাঁচলাম। ওকে, গত ক্লাসের কারো কোনো প্রবলেম আছে, কোথাও বুঝতে কোনো সমস্যা? তো এম্পারসেন্ট দিলে আলাদা ভেরিয়েবল তৈরি হবে না, আগের ভেরিয়েবলটাকে নাম চেঞ্জ করবে। ধরেন এই যে আপনি কোন ইয়ারে, আপনি তো দেখতে শুনতে ভালো, আর আপনার ভার্সিটিতে আকাশ না বা আপনাকে সবাই চেনে, ওখানে আপনার এক বান্ধবীর সাথে আপনার ধরেন যে আপনার কি বলে রিলেশন, মানে এটা হচ্ছে না। আপনি পাশে গিয়ে দেখবেন ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে বাতাস বা ফিরোজ নামে আপনি তার সঙ্গে রিলেশনশিপ করবেন। ওই দুজন আমার বান্ধবী, একজন আকাশের গল্প করে সারাদিন, আর একজন ফিরোজের গল্প করে সারাদিন। ঠিক আছে, তো একদিন কোনো কারণে একটার সাথে ঝগড়া লাগলো, আপনার চোখে দিল খামচি, আরেকজনের কাছে যখন যাবেন তখন এই দাগটাকে মুছে যেতে পারবেন। তার মানে কল বাই রেফারেন্সে যেটা হয়, একটা ভেরিয়েবল দুই নামে পরিচিত হয়, যেই চেঞ্জ করুক ওই ভেরিয়েবল আসলে চেঞ্জ হয়ে যায়। আর কল বাই ভ্যালুতে যত ভেরিয়েবল ডিক্লেয়ার হয় প্রত্যেকে আলাদা, মানে একটা ভেরিয়েবলকে রেফারেন্স করানোর জন্য কি দেওয়া লাগে, অ্যাম্পারসেন্ট, একটা স্পেশাল সাইন। অ্যাম্পারসেন্ট দিলেই আরেকটা ভেরিয়েবল বুঝতে হবে, ওর জায়গাটা দখল করতে হবে। ঠিক আছে, কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স বুঝতে আরো সময় লাগার কথা। আমরা যখন ভ্যালু টাইপ আর রেফারেন্স টাইপ করবো তখন আরো ক্লিয়ার হবে। নতুন একটা ফাইল নিলাম, দেখি আজকে ক্লাস একটু শর্ট করার চেষ্টা করবো। 31st নাইট কি আর ঝামেলা হবে, আইডি কার্ড পকেটে নিয়ে রাখছি, আমি একটু ধরে নিচে নিচে চা খাইতে নামলেও ধরতে পারে পুলিশ, চেক করতে পারে। আমাকে অবশ্য এখন পর্যন্ত পুলিশ চেক করে নাই। অনেক ধরনের কাহিনী দিচ্ছি, একই লাইন বারবার, একই ধরনের কোড বারবার কল করার জন্য ফাংশন লুপ, যদিও একই রকম কথা বলতে গেলে একই রকম মনে হয়, বাট কাজ করতে গেলে যদি দেখা যায় যে ফাংশন লুপ কন্ডিশন প্রত্যেকের কাজ আলাদা আলাদা, একটা ছাড়া একটা অসল। আজকে সেরকম কিছু না, আজকে ব্যাপারটা এরকম, কিন্তু আমি 10 জনের নাম নিয়ে কাজ করবো, আমি জানি আমার 10টা স্টুডেন্ট আছে, প্রত্যেকের নাম রাখতে হবে। তাহলে প্রত্যেকের নামগুলো যদি রাখি, তাহলে আমি এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করবো না, নেম 1 ইকুয়াল টু আসাদ। আর নেম 1 এত বড় লিখতে সমস্যা, আমি শুধু N1 দিই। তারপর আমি আরেকটা নাম দিব N2 ইকুয়াল টু, এবার দিলাম হচ্ছে আমি ফারুক। একইভাবে $N3 ইকুয়াল টু আমি দিলাম তাহের। তারপর $N4 আমি ইকুয়াল টু দিলাম পলাশ। তারপর $N5 ইকুয়াল টু দিলাম, এগুলো লিখতেছি, এগুলো কাজে লাগবে, কপি। $N6 ইকুয়াল টু না, আজকে যাদের ভ্যালু বেশি আর কি। ভুল হয়ে গেছে ভাই। হাসি শুনে বোঝা যাচ্ছে সবাই সবাইকে চেনে। ভালো কথা মনে করছেন তো, একটু লাইন লিখলে
তাহলে আমাদের কাছে 9টা নাম আছে, মনে করি 9টাই, 10টা হলো না। এখন আমাকে বলতে পারবেন যে আমি n1 n2 কেন দিলাম? সব n দেওয়া যাইতো না? সব n দিলে আলটিমেটলি ভেরিয়েবলটাতে সর্বশেষে থাকতো কি? লিও মেসি। আমি একটা ভ্যালুতে একটা বেশি ভ্যালু রাখতে পারি না। আর প্রোগ্রাম হচ্ছে আমি তো একটা ভ্যালু নিয়ে কাজ করতেছি না, আমি এখন অনেকগুলো ভ্যালু, লিস্ট অফ ভ্যালু নিয়ে কাজ করবো। এখানে 9টা নাম আসবে না 90টা নাম আসবে, তার কোনো গ্যারান্টি আছে? এখন যেহেতু নাম, এই জন্য আমি নেম ওয়ান নেম টু নেম থ্রি এরকম করছি, কারণ সবই তো নাম। নামের নাম তো আর এস দিয়ে রাখা যায় না, সম্ভব? তাহলে আমাকে বুঝাইতে হবে এখানে আমি কি রাখতেছি, এই জন্য ভেরিয়েবলটার নাম দিচ্ছি আমি নেম। বাট যেহেতু অনেকগুলো, এই জন্য আমি বুদ্ধি করে করছি নেম ওয়ান নেম টু নেম থ্রি। এই বুদ্ধিটা তো সবার মাথায় আছে, যে একই নামে যদি 2 জন 3 জন হয়ে যায় আমরা যে কোনো ভাবে ইউনিক করে ফেলি, তাই না? ক্লাসে যদি 3টা সোহেল থাকে, তাহলে 22টা সোহেল, কাল্লা সোহেল, আর হচ্ছে মন্টু সোহেল। আমরা কিন্তু ইউনিক করেই ফেলি, মুরগি মিলন, পিচ্ছি আমরা যেভাবে হোক ইউনিক করে ফেলি। এই যেমন আমার নামটা কমন, এখন আমার এই টাইটেল নাম কি হয়েছে এটা না বলি, বিব্রতকর ব্যাপারটা, ঠিক আছে? সব জায়গায় আমার নামে একজন আছে, বাড়ছে এখন পর্যন্ত পাইনি। দেখে আছে, ওইদিকে আছে মনে হয়, ওই জন্য বাঁচে গেছে। যাই হোক, এদিকে সে না আসলেই ভালো। এই জন্য ভেরিয়েবলের নামগুলো এইভাবে দিছি। এখন এইভাবে তো লাখ লাখ ভেরিয়েবল রাখা সম্ভব না, আমি লাখ লাখ স্টুডেন্ট নিয়ে কাজ করবো, প্রত্যেকের নামের জন্য আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখা সম্ভব? ধরেন আমি 1 লাখ ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখলাম, কিন্তু কাজ করতেছি আমি 150 ভ্যালু নিয়ে, 150 নাম নিয়ে, তাহলে আবার বাকি ভেরিয়েবল গুলো কি হবে? এটা আসলে কোনোভাবেই ট্রেস করা সম্ভব না। এখানে ডাইনামিক মেকানিজম যদি করতে যাই, তাহলে এই কাজটা আমার এইভাবে করলে চলবে না। এটা শুধু আপনি এমনিতেই রাখছি যে ভেরিয়েবল দিয়ে এতগুলো ভ্যালু কাজ করলে কি সমস্যা? 9টার জায়গায় আপনি 9 কোটি ধরেন, কোনো সমস্যা নাই। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে বলতে একটা কথা আছে। অ্যারে বলতে কথাটা হচ্ছে, যদি আপনি n9 n1 এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছেন, n1 নামে মেমরিতে একটা ব্লক তৈরি হবে, যেখানে শুধু n1 এর ভ্যালুটা থাকবে। আর আমরা যদি এমন করতে পারি যে টোটাল ভেরিয়েবলের নাম এক, কিন্তু মেমরিতে যে ব্লক তৈরি হয়েছে এটার মধ্যে আবার সাব ব্লক তৈরি হয়, প্রত্যেকটা ব্লকে আলাদা আলাদা ভ্যালু। যেমন হচ্ছে এখানে একটা রুমে আমরা শুধু ক্লাস করি, একটা রুমে আমরা শুধু ক্লাস করি, এই রুমটা একটা ভেরিয়েবল, এই রুমের ভিতর আমরা ক্লাস করি। আমি যদি আমার অনেক স্টুডেন্ট হয়, অনেক ব্যাচ হয়, তখন আমার সিরিয়ালি রুম লাগবে না? রুম নাম্বার 1, রুম নাম্বার 2, রুম নাম্বার 3, সবই রুম, বাট নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এইভাবে ব্লক ব্লক করে ভাগ করা। এই কাজটা প্রোগ্রামিং এ করতে গেলে আপনি জাস্ট n1 এইভাবে দিবেন না, এইভাবে দিলে তো সরাসরি ভেরিয়েবল হয়ে গেল। না দিয়ে এমন একটা থার্ড ব্র্যাকেট দেন, এবং এইখানে আপনি দেন 1, এবং এই 2টাও আপনি এইখানে না দিয়ে এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে 2 দেন। হ্যাঁ, সিরিয়ালি করতেছি আমি, কিন্তু একটু গোছানো ওয়েতে প্রোগ্রামিং এর কনসেপ্টে সিরিয়ালটা করতেছি। একটু সময় সাপেক্ষ ব্যাপার হলো, আমার এটা করতেই হবে, কারণ এইটুকু জিনিস পরে আমি কপি পেস্ট করে কাজ করব। জীবনে কিছু না কিছু সময় কাজ আপনার কষ্ট করতেই হয়, যেটার ফল আপনি পরবর্তীতে পাবেন। এটা খুব ছোট একটা এক্সাম্পল, তারপর এটা সত্য। এক সময় কষ্ট করলে আপনি এটার ফল পরে পাবেন। শুরুতে দেরি হলেও পরে আপনার এটার কারণেই ফার্স্ট হবে। তাহলে এটা ভুল, এইভাবে হাজার হাজার ভেরিয়েবল তৈরি হবে। আর এইভাবে ডিক্লেয়ার করলে একটাই ভেরিয়েবল তৈরি হবে এন, এন এর ভিতর শুধু ছোট ছোট ঘর, ছোট ছোট খোপ তৈরি হবে। ভেরিয়েবল কিন্তু আমার মাল্টিপল না, ভেরিয়েবল একটাই। এখন যেহেতু একটাই ভেরিয়েবল, ভ্যালু তো আমি অনেক রাখতেছি, অনেক রাখার সময় আমি সিরিয়াল করে দিচ্ছি। এখন এইভাবে পাবে কিনা, এইভাবে পাইতে গেলে আমি প্রিন্ট করি $n, প্রিন্ট করে আমি এটার আউটপুট দেখার আশা করব। হ্যাঁ, আশা করতে তো দোষ নেই। তাহলে আমাদের লোকাল হোস্টে গমন করি, লোকাল হোস্টে গমন পূর্বক আমাদের RCL ক্লাস 4 যাই। তাহলে লোকাল হোস্ট P2, তাহলে আমরা দেখতেছি ওর আউটপুট অ্যারে টু স্ট্রিং কনভার্সন। তার মানে আমি যে এনটা প্রিন্ট করছি, সে বলতেছে এটা তো অ্যারে, এটাকে স্ট্রিং এ করতে পারতেছি না। এই মেসেজটা অত ভালো বুঝলাম না, কিন্তু আউটপুটে আসছে অ্যারে। এবার যদি একটু ব্যাখ্যাতে যাই, তাহলে বুঝবো আচ্ছা এন তো আসলে একটা অন্যান্য ভেরিয়েবলের মতো না, যে প্রিন্ট দিলাম আর আউটপুট দিয়ে দিল, তাই না? অন্য ভেরিয়েবলের মতো সে না, তার খুব খুব প্যাকেট করা, ভিতরে প্যাকেটটা বা অ্যাড্রেসটা আমাকে জানতে হবে। একটা শহরে গিয়ে তো আপনি আপনার বোনের বাসা খুঁজে পাবেন না, রোড নাম্বার লাগবে, বাসা নাম্বার লাগবে। তাহলে এখানে অ্যারে আপনি প্রিন্ট করতে পারবেন না, একটা ভেরিয়েবল অনেকগুলো ভেরিয়েবলের মতো অ্যাক্ট করতেছে, যার কারণে আপনি প্রিন্ট করার সময় আপনাকে বলতে হবে n6। ধরেন n এর 6 নাম্বার ঘর, তাহলে 6 নাম্বার ঘরে কে আছে? সোনিকা। হ্যাঁ, আচ্ছা, ভালো দিলে ভালো মানুষ বের হয়েছে। এবার আমরা দেখি সোনিকা। এই হলো ঘটনা। অ্যারে, অ্যারে মানে হচ্ছে একটা ভেরিয়েবলকে অনেক ভেরিয়েবলের মতো করে কাজ করা, অনেক ভেরিয়েবলের ভ্যালুগুলো রাখতে হবে। ভেরিয়েবল একটাই, বাট ভ্যালুগুলো ইনডেক্স হয়ে থাকে। এই যে আমি সিরিয়াল নাম্বার বললাম, এটা আমরা প্রোগ্রামিং এর সিরিয়াল বলবো না, বলবো কি? ইনডেক্স। ঠিক আছে?
এই সিরিয়ালে আমরা এটাকে ইন্ডেক্স বলবো। এখন কথা হচ্ছে আমি সবগুলো আইটেম প্রিন্ট করতে চাচ্ছি। সবগুলো আইটেম প্রিন্ট করতে গেলে আমি যে N6 N1 N2 N3 এইভাবে প্রিন্ট করার সমস্যা, কারণ ভ্যালু তো এখানে লাখ 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 ভ্যালু, সেহেতু আমি প্রোগ্রামিং এ আদার যে কনসেপ্ট গুলো শিখছি সেগুলো এখানে কাজে লাগানোর চেষ্টা করি। আমি বলতেছি চেষ্টা করি, না হলে আমার দোষ দেওয়া চলবে না, আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। তাহলে N1 N2 N3 এত প্রিন্ট হচ্ছে, আমি একটা কাজ করি, ফর লুপ নেই, ফর লুপের ভিতর $i ইকুয়াল টু নেই 1, তাহলে তো 1 থেকে শুরু হবে। তারপর $i লেস দেন ইকুয়াল 9, যতক্ষণ 9 এর ছোট অথবা সমান, কারণ আমার 9টা আইটেম আছে, তাহলে এটাকে 1 থেকে 9 পর্যন্ত ঘোরাবো, আর প্রত্যেকবার i এর মান আমি এক এক করে বাড়াবো। এই লুপটা তো 1 থেকে 9 পর্যন্ত ঘুরবেই। তাহলে এইবার আমি এখানে প্রিন্ট দিব $n, দেওয়ার পরে ভিতরে 1 2 3 4 আর না দিয়ে $i দিয়ে দিব, তারপরে ডট দিয়ে একটা বাংলাদেশ রেলওয়ে দিব, যাতে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা লাইনে আসে। তাহলে প্রথমবার i এর মান 1, তাহলে প্রিন্ট হবে n এর 1 মানে আসাদ, তারপর 2 হবে ফারুক, এইভাবে লিও মেসি পর্যন্ত প্রিন্ট হবে বলে আমি আশা করতেছি। কাজ হলে তো ভালো, এইভাবে আমরা আগায় যাব, না হলে ক্লাস ক্যান্সেল, শিখে টিকে পরের ক্লাসে আবার শিখাবো। ও কাজ হয়েছে তো, এত অত সহজ কিছুই নেই, কাজ হয়েছে। মজার না ব্যাপারটা? একটা ভেরিয়েবলকে এখন তাহলে অ্যারেটা কাজ করতে গেলে আমার লুপ শিখতে হচ্ছে, বা আমরা কি করছি লুপ শিখে এসে তারপরে অ্যারেতে আসছি, কারণ এখানে আমি এটা কাজে লাগাইতে পারবো। তার মানে প্রোগ্রামিং এর এই জিনিসগুলো একটা সিকোয়েন্স আছে, তার মানে আপনি পরবর্তীতে যে ইউজারের কাছে ইনপুট নেবেন, প্রসেস করবেন, তখন আমার এই জিনিসগুলো লাগবে। খামাকা আপনাদেরকে ফিতা গেলানো হচ্ছে না। ইহাও কপি করি, নতুন ফাইলে নিই, তারপর নতুন প্রবলেম বের করি। থেকে পড়ে যাব কোন কারণে, এখানে আমার আইটেম 9টা না, আরো বাড়তে পারে না? এটা বানান না নামের, তারপর দিলাম তামিল, তামিল, হিন্দি না। 11টা আইটেম। এবার যখন প্রোগ্রাম 4 আমি আউটপুট দিতে যাব, 11টা আসে নাই, মেসি পর্যন্ত আসছে কেন? আমি তো ঘুরাইছি 9 পর্যন্ত। এখন এর আইটেম তো বাড়বে কমবে, আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে যতগুলো আইটেমই হোক, যত কমই আইটেম হোক, সবগুলাই আসবে। এইটার জন্য আমি একটা বিল্ট ইন ফাংশন ইউজ করব। অ্যারে টাইপের ভেরিয়েবল গুলোতে আপনি একটা বিল্ট ইন ফাংশন পাবেন কাউন্ট নামে। কাউন্ট দিয়ে যখন আপনি ব্র্যাকেটে অ্যারেটাকে বলে দিবেন, এনটা তো আমার অ্যারে ভেরিয়েবল, এখানে আর ইন্ডেক্স নাই, খেয়াল করছেন? কারণ এনটা অ্যারে, কিন্তু এন এর ভিতরে কোনো একটা আইটেম আর কিন্তু অ্যারে না, ওটা একটা ভ্যালু। তাহলে এনটা যখন আমি বলে দিব তখন কাউন্ট, তাহলে কয়টা আসবে? উগা, দুগা, তিনগা, চারগা, হাজগা, চৌগা, সাতগা, আটগা, নগা, 10গা, 11। তাহলে কাউন্টে এখানে 11 আসবে, তাহলে 1 থেকে 11 ঘুরবে, আমার কোনো টেনশন নাই। দেখি টেনশন আসলে আছে কিনা। ডাইনামিক্যালি ম্যানেজ হয়ে গেছে। এখন 16 আইটেম থাক আর 160 আইটেম থাক, আমার কোনো টেনশন নাই। ঠিক আছে, তাহলে কিছু কিছু প্রোগ্রামিং এর ধারা আমরা ফেরত আসছি। 1 লক্ষ প্রিন্ট করার জন্য যেটা কোড, একটা প্রিন্ট করার জন্য সেই একই কোড। বলছিলাম না শুরুর দিকে, ওরিয়েন্টেশনের দিকে বলছিলাম। তাহলে প্রোগ্রামিং এর ধারায় ধীরে ধীরে আমরা আসতেছি। এখন এখানে আপনি আরো আইটেম বাড়ান, কপি করি, মুশকিল। তাহলে ইন্ডেক্স আবার ঠিক করতে হবে, থাক আপনারা বুঝছেন, না বাড়াই। এখন প্রবলেম হচ্ছে কাউন্টের ভিতর কাকে দেওয়া হয়েছে? এন, 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 এন মানে কি? এই ভেরিয়েবলটা। তাহলে কাউন্ট এত স্মার্ট যে ওর ভিতরে কয়টা আইটেম আছে গুনে দিবে। ঠিক আছে, এখন এখন যেটা বলতে চাচ্ছিলাম, ম্যানেজ মডার মানুষ মাত্রই ভুল করে। না, ভেরিয়েবল ধরবে না, কাউন্ট অ্যারের উপরেই কাজ করবে, অ্যারের উপরেই কাজ করবে। হ্যাঁ, কতগুলো আইটেম আছে, যদি অ্যারেতে কোনো আইটেম না থাকে সেক্ষেত্রে কাউন্ট 0 দিবে। তার মানে নর্মাল ভেরিয়েবল আপনি যদি দেন, ওটা তো অ্যারে না, তার মানে ওর ভিতর আইটেম কয়টা? 0টা, তখন 0 রিটার্ন করবে। তাহলে ওটা একটা লজিক্যাল এরর হবে আপনার, আপনি অ্যারে ছাড়া অন্য একটাতে কাউন্ট দিয়েছেন। এবার আসেন, মানুষ মাত্রই ভুল করে, এই 5-এর পরে 7 দিছে, আবারও 7 দিছে, তাই না? এবার দেখি ঘটনা কি ঘটে, কারণ মানুষ এই ভুলটা করবেই। 1 2 3 4 5, তারপরে
ছয়ে গিয়ে কিছু পায় নাই, সাথে গিয়ে পাইছে নায়লা। তাহলে দেখি তো ছয়ে যে ইয়া, না না, ছয় তো কিছু নাই, সাথে সোনিকা, সোনিকাকে আবার রিপ্লেস করছে নায়লা। কারণ একটা ইন্ডেক্স দেয় 7 ইন্ডেক্স, ওটা তো আবার ভেরিয়েবলের মতো কাজ করছে। এন এর, বাট এন এর ভিতর 7 নম্বর তো ভেরিয়েবল, তাহলে 7 নম্বরে একটা ভেরিয়েবল যদি ভ্যালু যদি রাখেন, আবার যদি আরেকটা রাখেন, ও তো আগেরটাকে রিপ্লেস করছে। হ্যাঁ, মাস্কেট থেকে একটা 30% সোনিকা হারাই গেছে, তাই তো? তাহলে আপনাদের এই ভুলটা হবে যখন হাজার হাজার লাখ লাখ আইটেম নিয়ে আপনি কাজ করবেন, এই ভুলটা হবে। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা কেমনে ম্যানেজ করে সেটা করুক, ওটা নিয়ে আর ডিসকাশনের কিছু নাই। আপনি যেহেতু পিএইচপি তে আছেন, আপনি খুব স্মার্ট একটা টেকনোলজিতে আছেন, যেটা আপনার জন্য খুব ইউজার ফ্রেন্ডলি। কেমন ইউজার ফ্রেন্ডলি? আপনার দরকার নাই ইন্ডেক্স ডিফাইন করার, ইন্ডেক্স বার পিএইচপি বুঝে নেবে, পিএইচপি বুঝে নেবে কত ইন্ডেক্স। প্রথমটাতে সে দেখবে আরে এন তো কোনো অ্যারেই না, কেবল ওইটাতে প্রথম ভ্যালু দেওয়া হচ্ছে, সে তখন প্রথমে বসাবে। তারপর দেখবে ও একটা তো আছে, দ্বিতীয়তে বসাবে, তৃতীয়তে বসাবে, চতুর্থতে বসাবে। আপনি ভুল করতে পারেন, কম্পাইলার কখনোই ভুল করবে না, সে সুন্দর অ্যারেঞ্জ করবে। তার প্রমাণ আমি দেখি, এটা হচ্ছে 5 নাম্বার কোড। আমরা 5 নাম্বার কোডে গিয়ে দেখি কোনো প্রকার ভুল হয় কিনা। আরামসে সব আসছে। কোনটা আসছে? 11 নাম্বার ইন্ডেক্স। এটা কেন হইলো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আইটেম 11 নাম্বার ইন্ডেক্সে ভুল ধরলো কেন? দাঁড়ান, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 নাম্বার ইন্ডেক্সে কেন ভুল ধরলো? 10টা দেখাইছে, 11টা সে দেখাবে না। তারপরে ভুল ধরলে একটা কথা ছিল। আসলে ঘটনা হয়েছে কি, আমরা যখন রিয়েল লাইফে সিরিয়াল করি তখন 1 থেকে শুরু করি, বাট কম্পাইলার যখন সিরিয়াল করে তখন সে 0 থেকে শুরু করে। এই জায়গায় আমরা তো ধরা খেয়ে গেছি। বহুত ভালো শিক্ষা হলে এটা বাইরে বলেন না, আমি যেটা বুঝি নাই, হ্যাঁ। কিন্তু আপনাদের তো শেখা হলো এনি হাও, আপনাদের শেখা নিয়ে তো কাজ। যাই হোক, তাহলে এখানে এটা 0-তে পাইছে, 1-এ পাইছে, 2-তে পাইছে, এভাবে 10 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত পাইছে। এখন আমি এখানে কি করছি? 1 থেকে শুরু করছি। আসলে কিন্তু আসাদ থেকে শুরু হয়নি, শুরু হয়েছে ফারুক থেকে। তার প্রমাণ দেখি তো। ও তাই তো, ফারুক থেকে শুরু হয়েছে, আসাদ বাদ গেছে। আর সে যখন 11 নাম্বার, আসলে 10 নাম্বার প্রিন্ট করতে গিয়ে সে কিছু খুঁজে পায় না, আরে নাই তো। তাহলে এখানে আমার একটু কারেকশন করতে হবে না? এই জিনিসটা আমার মতো ভুল আর দ্বিতীয়বার করবেন না। এখানে লেস দেন ইকুয়াল আর বলবো না, লেস দেন বলবো। তাহলে যেটা 11-তে থামতো সেটা 10-এ থামবে, লেস দেন দিব। তাহলে এই যে আমি ভুল করলাম, আপনাদের শিক্ষা হলো এই ভুলটা আর করবেন না। সবসময় অ্যারের ইন্ডেক্স শুরু হবে 0 থেকে, রাইট? সব সময়। যার কারণে ফর লুপের ভিতর আই আসলে এখন থেকে আমরা 0-ই নিব। এতদিন এটা বলি নাই, কারণ 0 বললে আবার খামাখা পেঁচাল কি দরকার। এখন আমরা বুঝছি তো আই কেন 0 থেকে শুরু হবে, কারণ যে কোনো কিছুর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে সাধারণত। ঠিক আছে, এবার আপনি যত খুশি আইটেম বাড়ান, ধরেন আরো অনেকে আসলো, আরো 7 জন টিকিট কাটলো, কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। ওরা ওরা ডাইনামিক্যালি চলে আসবে, যত বাড়ে তত কমে। আমার একটা স্মার্ট অ্যারো হয়ে গেল। এখন এখানে ভ্যালুগুলো কি আমরা লিখে দিব নাকি, সেই কোশ্চেন পরে। এখানকার ভ্যালুগুলো আমরা পরে ম্যানেজ করবো, এটা তো ইনপুটের ব্যাপার। ইনপুট নেওয়া তো আমরা এখনো শিখে উঠে পারিনি, এটা আমরা তখন শিখবো, তখন দেখা যাবে। মজার না এটা? একই ভেরিয়েবলে অনেক ভ্যালু রাখা যায়। ওকে, যদি মজার হয় তাহলে এই অ্যারেতে আর কি কি ভালো ভ্যালু রাখা যেতে পারে পিএইচপির কনসেপ্ট অনুসারে। এই অ্যারেতে এইভাবেও ভ্যালু রাখা যাইতে পারে, অনেকে এইভাবে পছন্দ করে না, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। $n ইকুয়াল টু অ্যারে, তারপরে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে কমা দিয়ে দিয়ে যত খুশি আইটেম দেন, হ্যাঁ। যেমন মুন্নি, সুন্নি, এই তো। এবার আউটপুট দেখি 6 নাম্বার কোথায়। তো প্রবলেম ছিল না তো, এই দুইটা মিলে একটা নাম ধরতো, দেখি। একটু বিশ্বাস করলেন আমার কথা, এটা ভালো। এই যে মুন্নি সুন্নি মিলে একটা ধরতো, হ্যাঁ। বাট ভুল ইজ ভুল, এটা স্বীকার করে নেওয়া ভালো, আমি ভুল করছি। তাহলে বোঝা গেল প্রথমে মুন্নি, সুন্নি, ময়না, টিয়া, তারপরে আসাদ। ও, তার মানে এরে এইভাবে ডিফাইন করা যায়। সেক্ষেত্রে এটা 0 1 2 3 4 5 অ্যাজ ইট ইজ এইভাবে গেছে। এইভাবে অ্যাসাইন করা যায়, এইভাবে অ্যাসাইন করা যায়, কোনো সমস্যা? সিম্পল ব্যাপার, কিন্তু বাসায় গিয়ে দেখতে হবে।
শর্টকাটে করা যায় না? হ্যাঁ তুই ভাই দামি স্কুলগুলা, দামি গার্লস স্কুলগুলোর সামনে দাঁড়ায় থাক, এখানে তো শর্টকাট কিছু হবে না, এখানে কষ্ট করতে হবে। এবার পরের প্রবলেমে আসি। হ্যাঁ ওকে, এইভাবে তো উপরে ডিপেন্ড করলাম, নিচে ডিপেন্ড করি, কেমন হলো? এবার রান করি, একই কোড, জাস্ট একটু ঝামেলা করতেছে। হ্যাঁ কি হলো, মুন্নি চুন্নি ময়না টিয়া, তার মানে উপরের গুলা নাই। এখান থেকে আপনার খুব চিন্তা করার দরকার নেই, আমি বলে দিচ্ছি। যদি আপনি এইভাবে অ্যারে অ্যাসাইন করেন তাহলে আগের কোনো ভ্যালু থাকবে না, অ্যারেতে একদম নতুন করে সব ভ্যালু আসা শুরু করবে। ঠিক আছে, আর আপনি যদি এইভাবে অ্যাসাইন করেন তাহলে এক্ষেত্রে আগের যে আইটেম আছে সেগুলো থাকবে, তার সঙ্গে নতুন করে যোগ হবে। বুঝতে পারছি? যার কারণে আপনি এইভাবে তখনই অ্যাসাইন করবেন যখন আপনি জানেন এর ভিতর আগে থেকে কোনো আইটেম নাই, অথবা এর ভিতর আগে থেকে কোনো আইটেম থাকলে আমি ওগুলোকে রাখবো না, আমি নতুন করে অ্যারেটা শুরু করব। সেক্ষেত্রে ইকুয়াল টু অ্যারে দিয়ে এইভাবে আপনি ভ্যালু রাখবেন। আর যদি আপনি আপনার মনে হয় যে না অ্যারেটা আগে যা আছে তার সঙ্গে আমার নতুন আইটেম যোগ করব, তাহলে আপনি এইভাবে অ্যাসাইন করতে পারবেন না। ব্যাপারটা ক্লিয়ার? এই সিচুয়েশনে আমরা কখন করবো সেটা তখন দেখা যাবে, এখন আমরা লজিকটা জেনে রাখলাম। এর দুই ভাবে ডিপেন্ড করা যায়, কিন্তু দুইটার পার্থক্য হচ্ছে এই। ঠিক আছে, কোনো কারণে আপনি যদি এরে এইভাবে কোথাও ভিতরে ডিফাইন করেন আগের আর কোনো ভ্যালু আপনি পাবেন না, হারাই যাবে, এবং ওই ভ্যালু আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ প্রথমে যদি লিখে দিই তাহলে তো সমস্যা নেই, এটা এখানে কোনো সমস্যা হয়েছে? এখানে কোনো সমস্যা হয়নি। যদি মিডল পয়েন্টে লিখি তাহলে আগের গুলা থাকবে না, পরের গুলা থাকবে, ওটার থেকে ওটার পরের গুলা থাকবে। বোঝা গেছে? পাক্কা? তাহলে এটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে, যেটার আমি ইন্ডেক্স করি না, খেয়াল করছি, যেটার আমি কোনো ইন্ডেক্স কোনো প্রকার ইন্ডেক্স দেইনি, এটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে। এখন আমি 0 1 রাখতে চাই না, যেমন আমি 10টা স্টুডেন্ট নিয়ে কাজ করব, এন্ড স্টুডেন্ট তো ডাটা টাইপ না, স্টুডেন্টের আইডি হয়, নেম হয়, রোল হয়, বাট স্টুডেন্ট তো কিছু না। স্টুডেন্ট একটা কমপ্লিকেটেড বা কম্পাউন্ড ডাটা টাইপ না, একটা অনেকগুলো ডাটা টাইপ মিলে স্টুডেন্ট। ধরেন এস, ও এস 27 হয়ে গেল, বাট স্টুডেন্ট কি? স্টুডেন্টের রোল আছে, নেম আছে, আইডি আছে, তিনটা জিনিস। এখন আমরা যদি নতুন একটা পেজ নেই, p08.php, তখন আমি অনেকগুলো স্টুডেন্ট নিলে এখন কেমনে কি করব বুঝে উঠতে পারতেছি না। তারপর আমি একটা মনে মনে বৃদ্ধি বের করলাম, যে $s1 নামে একটা অ্যারে নিলাম, যেটা 0-তে আমি রাখলাম ইকুয়াল টু নেমটা। হ্যাঁ, প্রথম স্টুডেন্ট হচ্ছে আসাদ, তারপরে রাখলাম তার $s1 এর 1-এ আমি রাখবো হচ্ছে তার রোলটা। হ্যাঁ, এত ভালো ছাত্র যে আমি 1 2 3 তিনটা রোলে তাকে দিয়ে দিয়েছি। তারপর $s2-তে আমি মানে 2 নাম্বার ইন্ডেক্সে আমি রাখবো হচ্ছে তার কন্টাক্ট 01912। তাহলে S1 মানে কি? $s1 মানে কি? একটা স্টুডেন্ট, এই অ্যারেটা একটা স্টুডেন্টকে পয়েন্ট করে। এখন আপনারা শিখছেন, আমার ভুল ধরবেন, বাইরে বলা বলি করবেন। এবার S2 মানে আরেকটা স্টুডেন্ট, তাই তো? এরও 0 নাম্বার ইন্ডেক্স, এখানে কিন্তু মিসম্যাচিং করা যাবে না। সবার 0 নাম্বার ইন্ডেক্সে নাম রাখতে হবে, সবার 1 নাম্বার ইন্ডেক্সে রোল রাখতে হবে, সবার 2 নাম্বার ইন্ডেক্সে কন্টাক্ট রাখতে হবে, নাহলে কিন্তু ঝামেলা বাঁধে যাবে। তাহলে এটার নাম হচ্ছে, এটার রোল হচ্ছে 1 2 4 3। তাহলে এই যে দুটো স্ট্রিংকে এইভাবে পয়েন্ট করছি, ব্যাপারটা একটু কষ্টসাধ্য না? এখানে আপনাকে হেল্প করবে অ্যাসোসিয়েটিভ অ্যারে। শুধু যে ইন্ডেক্স দিয়ে অ্যারে করা যায় এমন কোনো কথা নেই। অ্যারের ভিতরে ইন্ডেক্সের কি বলি, ইন্ডেক্সের আমাদের কোনো দরকার নেই, ইন্ডেক্স রাখবো না। এখানে আমি S1 এর ভিতর ইন্ডেক্সের বদল কি রেখে দেই, কি চাবি, এটা হচ্ছে তার নেম, এবং S1 এর আরেকটা চাবি আমি তৈরি করি রোল, এবং S1 এর আরেকটা চাবি আমি তৈরি করি কন্টাক্ট। তাহলে এবার আর আমার অত ইন্ডেক্স মনে রাখার কাম নাই, নেম রোল কন্টাক্ট, তাহলে এসসিটি প্যারামাউন্ট হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে তো ইন্ডেক্স নাই, ফর লুপে আই দিয়ে কেমনে ঘোরাবো, I2 0 1 2, সেটা একটা সমস্যা না? এত সমস্যার কিছু নাই। মনে আছে একদম 2 দিন আগে গরম গরম আমি ফর ইচ লুপ বাকি রাখছিলাম, মনে আছে?
তাহলে এরে তো বুঝছেন, ইন্ডেক্স দিয়েও রাখা যায়, এরকম অ্যাসোসিয়েটিভ দিয়েও রাখা যায়, এটা এমন কমপ্লিকেটেড কিছু না, শুধু একটু বুঝলে আমার হবে, বাকিগুলো আমি চালিয়ে নিতে পারবো। তবে এটার অ্যাডভান্স আছে। এটা পর্যন্ত ক্লিয়ার সবাই? তিনজনের আওয়াজ নেই। আপনি কি ভয় লুকাইছেন বোর্ড ওঠানোর ভয়ে? আপনি না মনে হয় এদিক বসছেন। আচ্ছা, এখানে আমরা একটা ফর ইএসইএস ফর ইচ লুপ নিব। ফর ইচ লুপ, ফর ইচ লুপ নিয়ে আমি বলবো $s1 as $s। আমি বলতে চাচ্ছি S1 এর ভিতর যতগুলো আইটেম আছে প্রত্যেকটাকে বারবার এস নামে নাও। তাহলে এখানে আমি প্রিন্ট করব $s এবং এখানে আমি একটা বাংলাদেশ রেলওয়ে দেবো যাতে আলাদা আলাদা লাইনে আসে প্রত্যেকটা আউট। S2 এর কথা ভুলে যান, S1 এর আগে সব প্রিন্ট করি, তারপর S2 দেখা যাবে। এবার যদি আমি এই প্রোগ্রামটা রান করি তাহলে দেখবো আসাদ 123019112 ঘটনাটা কিভাবে ঘটছে। ফর ইচ S1, মানে S1 এর প্রত্যেকটা আইটেমকে এস হিসেবে না, তাহলে প্রত্যেকটা আইটেম প্রথমে এস এর ভিতর পাইছে নেমটা, নেমের ভিতর কি আছে, তারপরের বার পাইছে রোল 123, তারপরের বার পাইছে কন্ট্যাক্ট। বুঝতে পারছে? এখন আমরা তো বিভিন্ন ডেভেলপারের কাছে, বিভিন্ন প্রোগ্রামের কাছে বিভিন্ন রকম অ্যাসোসিয়েটিভ অ্যারে পাবো। আমি জানি না ওর ভিতর কি আছে, নেম আছে না, রোল আছে না, কন্ট্যাক্ট আছে, যেভাবে আছে আমাকে সেভাবে প্রিন্ট করতে বলা হয়েছে। বুঝতে পারেন এরকম? যে ভাই এখানে তো সবগুলো S1 এ আছে, তাহলে আমরা S কেন নিলাম? S1 এ কি একটা জিনিস আছে না অনেকগুলা? তাহলে S1 এ যতগুলা জিনিস আছে প্রত্যেককে একবার একবার করে এসে নিলাম। আপনি মাছ করতেছেন বডিতে, অনেকগুলা টাকি মাছ, সব একসাথে করতে পারবেন? তাহলে ওই টাকি মাছের ডালি থেকে একটা একটা করে নিয়ে আপনি কুটবেন। এই তো এক্সাম্পলটা হুট করে মনে আসলো, এটা আর ভালো এক্সাম্পল মনে পড়লো না। ধর কেক আছে অনেক পিস, আপনি 7টা কেক খাইতে পারেন, সব কি একবারে মুখে দিবেন? একটা একটা করে কেক নিবেন, তাই না? হ্যাঁ, প্লেটে যখন আপনি ভাত খান পুরো প্লেট তো দিয়ে দেন না, তাহলে আপনি ওটাকে কি করেন, পুরা প্লেটের ভাত মুঠে মুঠে ভাগ করেন, তারপরে এক মুঠ করে প্রসেস করেন। এই ব্যাপারটা আর কি। S1টা হচ্ছে অনেকগুলো ভ্যালু অ্যাসোসিয়েটিভ এর, তার ভিতর সবগুলো আমি নিচ্ছি, ঠিক আছে? এইবার খেয়াল করেন, একটু আমি অতীতে যাব। এই 6 নাম্বার তো, 6 নাম্বারের দিকে ফর ইচ কাজ করে কিনা। ফর ইচ, এখানে আমি বলবো $n, মানে n এর ভিতর অনেকগুলো আইটেম আছে, as $আইটেমে দিই, এবং এখানে যদি আমি প্রিন্ট করি $আইটেম, তারপর ডট, এটাও একই কাজ করবে, কারণ n এর ভিতর তো অনেক আইটেম, প্রত্যেকটা আইটেম একবার একবার করে আইটেমে নিছে। এটা হচ্ছে P06 না? আল্লাহ বাঁচাও, একই কাজ করছে। তাহলে ফর ইচ লুপটা যখন আমি ইন্ডেক্সের কোনো ধার ধারবো না, তখন আমার ফর ইচ লুপটা অনেক হেল্পফুল, ঠিক আছে? মানে এখানে আমার ইন্ডেক্সের ধার ধারবো কি, এখানে ইন্ডেক্স নাই, ইন্ডেক্স। এখন ইন্ডেক্স অ্যারেতে আপনি ইন্ডেক্সটা জানেন, 0 তে 1 এ আইডি আপনি জানেন, আপনার ইন্ডেক্স জানার মানে আপনি ফর ইচ ইউজ করেন, ফর ইচ করেন, বাকি সব শামিল। বাট অ্যাসোসিয়েটিভ করে যেখানে কি দিয়ে রাখা, সেখানে তো আপনি শামিল না, আপনার তো কোনো ইন্ডেক্স নাই, আপনার সব কি দিয়ে রাখা, তাই না? সেক্ষেত্রে আপনার কি এর নামটা আপনি কেমনে জানবেন? ইন্ডেক্স আরে তো ইন্ডেক্স জানাই যাচ্ছে, আই প্রিন্ট দিলে ইন্ডেক্স হয়ে যাচ্ছে, বাট এখানে আপনি কি কেমনে জানবেন? এটার জন্য খুব ভালো একটা এক্সপ্রেশন আছে। এখানে আপনি যদি বলেন এস, আর এখানে যদি আপনি একটা ল্যামডা এক্সপ্রেশন দেন, এটার ভালো নাম ল্যামডা এক্সপ্রেশন, ঠিক আছে? অথবা আরেকটা নাম হচ্ছে অ্যাসোসিয়েশন, এই পাশে কি, এই পাশে ভ্যালু। এবার আমি যদি দেই $v, তাহলে S1 এর ভিতর প্রথম আইটেম কি, নেম আসাদ, কি এর নাম নেম, আর ভ্যালু কি, কি এর নাম রোল, ভ্যালু 1 2 3, কি এর নাম কন্ট্যাক্ট, ভ্যালু। তাহলে এবার S1 কে যখন সে ভাঙবে তখন বামেরটাতে কিটা চলে আসবে আর ডানেরটাতে ভ্যালুটা চলে আসবে। নাম আপনি যাই দেন, কোনো সমস্যা নেই। তাহলে সবচেয়ে ভালো হয় যদি আপনি এইভাবে দেন কি, তাহলে ব্যাপারটা বোঝা যায়। নাম আপনি যা খুশি দেন, কিন্তু বোঝার জন্য আমি দিলাম যে S1 এর ভিতর যত অ্যাসোসিয়েটিভ আইটেম আছে প্রত্যেকটা কি কে কি নামের ভেরিয়েবলে নিয়ে আসো, আর ভ্যালুকে ভ্যালু নামের ভেরিয়েবলে নিয়ে আসো, আর মাঝখানে এটা কি, ল্যামডা এক্সপ্রেশন, ল্যামডা তাও ভালো, ল্যামডা কস নেই মালিকের যাইতে একদম কয়ে বসছিল আইডি তিন চার ল্যামডা,
ল্যামডা। এবার তাহলে আমরা প্রিন্ট দিব, সুন্দর করে প্রিন্ট দেই, দেই ডলার সাইন কি, তারপরে এটার সাথে ডট করব, তারপরে এর ভিতরে কি আছে সেটা দেখাবো, তাই না? তারপর আবার এটার সাথে ডট করব, তারপর দেবো ডলার সাইন ভ্যালু। এই শয়তানের ভিতর কি আছে? ও, তার আগে একটা লাইন ব্রেক দেই, কারণ আরো দুইটা শয়তান আছে তো। ঠিক আছে, তাহলে প্রিন্ট করার সময় নিম আসাদ, পরের লাইনে রোল 1 2 3 সুন্দর করে অর্গানাইজ হয়ে আসবে। দেখি আগে চাপা না মারি, আসে তো নেম আসাদ, রোল 1 2 3 কোনটা গেছে? এখন অ্যাসোসিয়েটিভ এর তো কি হিসেবে বেচারা ছোট হাতের অক্ষর লিখছে, তাই না? ছোট হাতের অক্ষর লিখছে, যেমন আমি এটাকে আরো কমপ্লিট করব পরের প্রোগ্রামে, আরো কমপ্লিকেটেড করব। আমার শেখা শুধু একমুখী না, আমাদের যখন যেটা প্রয়োজন আমরা শিখে নিব। দেখেন কত মজার ব্যাপার আছে প্রোগ্রামিং এ, জানলে কিছুই না, না জানলে অনেক কিছু। এটা নেম না, এটা হচ্ছে ফার্স্ট আন্ডারস্কোর নেম, আরো আছে লাস্ট আন্ডারস্কোর নেম। এবার আমরা এটার আউটপুট দেখি। হ্যাঁ ঠিক আছে, টেকনিক্যালি আমরা সব করতে পারছি, দেখছেন? ফার্স্ট নেম, লাস্ট নেম, রোল, কন্টাক্ট, আর এইভাবে আমি কোথাও থেকে পাইছি অ্যাসোসিয়েটিভ ভ্যালু, প্রিন্ট করে দিচ্ছি। আর প্রিন্ট করে দেওয়া হলে এটা তো আউটপুটটা সুন্দর হতে হবে। ইন লেভেল ইউজার দেখতেছে না, এন্ড ফার্স্ট আন্ডারস্কোর নেম, প্রত্যেকটা লেখার প্রথম অক্ষরটা বড় হাতের হওয়া ছিল নাকি? একটা ডেকোরেশন বলতে একটা কথা আছে, গ্রামার বলতে একটা কথা আছে, প্রেজেন্টেশন বলতে একটা কথা আছে। তাহলে একটু আমরা বিল্ট ইন কিছু ফাংশন ইউজ করি, স্ট্রিং এর বিল্ট ইন ফাংশন ইউজ করি। অ্যারেটা তো বুঝলাম, অ্যারের অ্যাটেম্পগুলো আমি প্রিন্ট করলাম। তাহলে এখানে আমরা কি করি, কি এর নামের আগে একটা ফাংশন দিই, একটা ফাংশন কল করি। ফাংশনটার নাম দেই হচ্ছে ইউসি ডাব্লিউ ও আর ডি এস, ইউসি ওয়ার্ডস। এটা আমরা কি এর আগে দিয়ে দিই। আর ভ্যালুতে যেমন আছে তেমন, ভ্যালু চেঞ্জ করার আমাদের কোনো অধিকার নাই। ইউসি ওয়ার্ডস দিয়ে এবার যখন আমরা প্রিন্ট করব, তখন দেখবো যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা করে বড় হাতের হয়ে গেছে, একটু হিউম্যান রিডেবল বা গ্রামাটিক্যালি একটু কারেক্ট হয়েছে। আর প্রবলেম হয়েছে ভেরিয়েবলের নামটা ইন্ডেক্সে ওখানে যদি স্পেস দেওয়া যায় না, সেই জন্য আমরা বাধ্য হয়ে আন্ডারস্কোর ইউজ করছিলাম, তাই না? এখন ওইখানে তো দেখতে কেমন লাগতেছে, এটা কি প্রেজেন্টেশন ভালো হইলো? এখন আমরা একটা কাজ করি, কাজ করি কি, এই কি এর ভিতরে যদি কোনো আন্ডারস্কোর থাকে, ওইটার বদলে আমরা আন্ডারস্কোরটাকে বাদ দিয়ে ওখানে স্পেস বসাই দিই, তাহলে দেখি কিছু হয় কিনা। সেক্ষেত্রে আমরা এখানে str আন্ডারস্কোর রিপ্লেস নামে একটা ফাংশন ইউজ করি। আপনার জন্য এগুলো সিনিয়র প্রোগ্রামার গুলো বানায় রাখছে, আমরা তো সিনিয়রদেরকে পাঁচলে গালাগালাজ করি, কিন্তু আমাদের সিনিয়র যারা, তারা এগুলো আমাদের সুবিধার জন্য বানায় রাখছে। ঠিক আছে, এখন এই রিপ্লেস কি বলে দেখি, কি দিয়ে আপনি খুঁজবেন? আপনি খুঁজবেন আন্ডারস্কোর দিয়ে, রিপ্লেস করবেন কি দিয়ে? স্পেস দিয়ে। আর এই ঘটনাটা কার উপর ঘটবে? কি এর উপর। আরে সবাই বুঝে গেছে, এটা হবে না, মানি না। তাহলে আমরা দেখবো একটা জিনিসকে কি অবস্থা থেকে আমরা কি অবস্থা নিয়ে আসলাম। এরতে আমি বাধ্য হয়েছিলাম ডাটাটা রাখার জন্য, তাই না? ডাটাটা রাখার জন্য, ডাটাটা রাখতে গেলে তো আমি এত সুন্দর করে রাখতে পারবো না, আমাকে চাপায় কমপ্রেস করে টেকনিক্যাল নলেজে ওইভাবে রাখতে হবে। বাট দেখানোর সময় ইউজার তো আর আপনার টেকনিক্যাল নলেজ বুঝবে না, সে আপনার সফটওয়্যার বাতিল করে দেবে, তারপর সফটওয়্যার নিব। তাহলে দুইটা আমরা দেখলাম যে অনেক ধরনের বিল্ডিং ফাংশন আছে, অনেক কিছু করা যায়। আপাতত আমরা অ্যারেতে ফেরত আসি। অ্যারেতে দেখলাম অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে খুব মজার। S2 তে আমরা কিছু করতে পারলাম না, পারলাম? তাহলে S1 এর উপর নিয়ে, S1 নিয়েই আমরা ব্যস্ত, ব্যস্ত কিনা? S1 নিয়ে আমরা ব্যস্ত। এখন এখানে একটা স্টুডেন্টের আমি সব বের করতেছি, হইতে পারে না এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে। তাহলে কি করা যাইতে পারে? S2 আর আমি কিছু করলাম না, ওইটা একটা ক্ষত থাক, ক্ষত থাকতে তো অসুবিধা নাই। এখন পুরা S1 মানে একজন স্টুডেন্ট, একটা অ্যারে হোক আর যাই হোক, একজন স্টুডেন্ট তো, তার মানে পুরা S1, পুরা S1 তো একটা কিছু, ওর ভিতরে যত ঝামেলা থাকার যাই থাক, আমি S1 নামে তো ডিক্লেয়ার করতে পারতেছি। যদি পারি এটা মাথায় রাখি, হ্যাঁ? তাহলে S1 কে কপি করে আমি এটার সেম সেম S2 নেই, 2 2 2 2। এবার ফার্স্ট নেম হচ্ছে দিয়ে হচ্ছে, হ্যাঁ আমার নাম মিয়া হয় নাকি? আবার আরেকটা, তিনটা নাম নিলে কেমন হয়? এটা কি নাম দিব আজমান ভাই?
ওহো, এখানে দিলেই তো হইতো। ওটা ঠিক করলাম না ভাই। তাহলে আমরা দেখলাম এখানে আমাদের তিনটা স্টুডেন্ট আছে, S1 S2 S3। তাহলে দেখেন তো ওই আগের সিচুয়েশন হয়ে যাচ্ছে না? কারো মনে নাই? N1 N2 N3 অ্যারে করেও লাভ কি? একটু বড় পর্যায়ে গেলে অ্যারেও তো আবার ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তাহলে ওই ছোট পর্যায়ের লজিকটা বড় পর্যায়ে কাজে লাগাবো। যেমন একটা অ্যারে নেই, ধরেন $a, এটার প্রথম ইন্ডেক্সে রাখি $S1, তারপরে এর পরের ইন্ডেক্সে রাখি $S2, তারপরে এর থার্ড ইন্ডেক্সে রাখি $S3। তাহলে এ একটা অ্যারে, যেটা 0 তে আছে একটা স্টুডেন্ট, 1 আছে আরেকটা স্টুডেন্ট, 2 তে আছে আরেকটা স্টুডেন্ট। এবার এইভাবে প্রিন্ট দিলে কি আর হবে? সব স্টুডেন্ট পাবো? কোনোভাবে পাওয়ার সম্ভাবনা আছে? তাহলে এটা দিয়ে আমরা কয়টা স্টুডেন্ট পাবো? একটা স্টুডেন্ট পাবো। একটা স্টুডেন্ট পাবো। তাহলে এখানে আমরা একটা কাজ করি না কেন? ফর ইচ এর আগে একটা ফর লুপ নেই, নেমলি $i equal to 0, $i less than কাউন্ট কি দিব $a, কারণ এর ভিতর কয়টা স্টুডেন্ট আছে বলে দিবে, তিনটা আছে। তাহলে 0 1 2 এই তিনটা ঘুরবে, কারণ লেস দেন বলা হয়েছে, লেস দেন ইকুয়াল বলা হয়নি। এবার আমরা বলবো $i প্লাস প্লাস, এইখানে আমরা একটা ব্র্যাকেট দিব, এটাকে একটু ডানে সরাই নিব। তাহলে এখানে S1 আমরা পাবো না, কি পাবো? আমি কি জানি? এই হলো আমার কঠিন টোটকা, ফাইনাল। এইটুকু যদি বোঝেন তাহলে আর আপনার পিছনে তাকাইতে হবে না, A to Z ক্লিয়ার। ডাটাবেজ এর উপর দিয়ে চলে, ডাটাবেজ অপারেশন এর উপর দিয়ে চলে, লাখ লাখ টাকা এর উপর দিয়েই প্রসেস হয়। আর বলবো না, বহুত চাপা মারা হয়ে গেছে। আগে আউটপুটটা দেখি। তাহলে আমরা দেখবো যে তিনটে স্টুডেন্টকেই আমি প্রসেস করতে পারছি একটা করে। এখন কোডটা একটু জটিল হইলেও একটা ব্যাপার তো আছে, এখানে 300 কোটি স্টুডেন্ট হইলেও আবার এই প্রসেসেই কাজ হয়ে যেত। ব্যাপারটা কিন্তু খেলনা না। একটা স্টুডেন্টের যদি 40টা করে ফিল্ডও থাকতো, আবার এই কোডেই কাজ হয়ে যায়, তাই না? এক একটা স্টুডেন্টের 40টা ফিল্ড থাকতে পারে না? নাম, ঠিকানা, পেমেন্ট, কোর্স, আবি যাবি, এই সেই, স্থায়ী অ্যাড্রেস, অস্থায়ী অ্যাড্রেস, কই কই গেছে সেই অ্যাড্রেস, কই ঘুরছে কি সব। তাহলে সব কিন্তু এই কোড, কোড কিন্তু আর পাইতেছে না। এবার এটা কাজ করলে কিভাবে? আমার পদ্মাবাস কই? যতই পিছনে লোকেন আপনাকেই পদ্মা তুলতে হবে। হ্যাঁ, না মনে করতে হবে লম্বা হচ্ছে, যদি টাকলো হইতো মাথায় টোকাইতে। আপনি এক লোককে একবার মাথায় টোকায়, পরে শুনে এই লোক আমার বড় সিনিয়র, 4 বছরের সিনিয়র। আমি বলছি ভাই টোকাই তো ফেলছি, এখন আর কি? না না আপনি পারবেন না, অসুবিধা নেই। ওই দেখো চক্রান্তমূলক ভাবে উপরে অর্ধেক ঝুলে রাখছে, যেখানে আমি হাতে পাবো না। যতটুকু হাতে পাইতাম অতটুকু উঠাইছে। মানুষ খারাপ। হুম, ওইটাই কি আর করা। এই যে আজমান ভাইয়ের জন্য ইয়ে করলাম, ছোট করলাম। আসছে। হ্যাঁ বল। ও, আচ্ছা দেখে দেন, আমি দেখে ভাই গেলে ফোন দেবো। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু বুঝি, ট্রেস করি। হ্যাঁ, খেয়াল করেন ফর আই, তাহলে আমরা এখানে মেমরি বের করি এই পাশে, আর এই পাশে আমরা আউটপুট বের করবো। হ্যাঁ, তাহলে আই এর মান কত? 0।
তাহলে i একটা ভেরিয়েবল যেটার ভিতরে এখন কত 0, তাহলে কাউন্ট a এটার মান কত আসবে না 3 আসবে। কাউন্ট a, কাউন্ট a মানে a তে কয়টা আইটেম আছে, এর তে একটা দুইটা তিনটা আইটেম আছে, তাহলে এর মান 3 আসবে। এটা মেমোরিতে দিলাম না কারণ এটা তো মেমোরিতে কোনো জায়গা নিচ্ছে না, আর হচ্ছে কাউন্ট a। ওকে, তারপর i প্লাস প্লাস তো আগে হবে না, আগে ভিতরে যাবে তাই না, ভিতরে গেলে a i মানে এর ভিতর 0, এর 0 তে কে আছে স্টুডেন্ট 1 না, তাহলে এর ভিতর স্টুডেন্ট 1 আছে, তাহলে এই স্টুডেন্ট 1 কে সে কি করবে প্রত্যেকবার কি আর ভ্যালুতে ভেঙে নেবে, তাহলে প্রথমবার কিতে আসবে কে ফার্স্ট নেম, তাহলে এখানে ফার্স্ট নেম প্রিন্ট হয়ে যাবে, লাস্ট নেম প্রিন্ট হয়ে যাবে, রোল প্রিন্ট হয়ে যাবে, কন্টাক্ট প্রিন্ট হয়ে যাবে কার s1 এর। তাহলে এই লুপটা শেষ হয়ে গেল না, এই লুপটা শেষ হয়ে গেলে তখন ওই উপরের লুপের আরেকটা লাইন বাকি আছে, তারপরে নিচে একটা দাগ প্রিন্ট হবে, তারপরে আবার এই লুপে চলে যাবে না, এলা i এর মান 0 ছিল, এই প্লাস প্লাস হওয়ার কারণে 1 হয়ে গেল, 1 হলে এবার a 1, তার মানে এবার প্রথম স্টুডেন্ট পয়েন্টিং বা দ্বিতীয় স্টুডেন্ট, একইভাবে সেও প্রিন্ট হয়ে নিচে এসে একটা বড় বার প্রিন্ট হবে, এই যে এটার কারণে এভাবে থার্ডটাও প্রিন্ট হবে। বোঝা গেছে ব্যাপারটা, লুপটা কিভাবে কাজ করে, খুব সিম্পল, তো বাসায় গিয়ে কলম দিয়ে দাগায় দাগায় দেখতে হবে, এটা নিজেকেই বুঝতে হবে, এটা শেখানোর জিনিস না বা শেখার জিনিস না, এটা হচ্ছে হাতে কলমে করার জিনিস। দরকার হলে 3-4 জন একসাথে বসবে। এবার আসেন এই a 0 নম্বরে s1 তাই না, তাই তো, তাহলে a 0 নম্বরে s1, তাহলে a 0 নম্বরে s1, এর 1 নম্বরে s2, আর এর 2 নম্বরে s3, এর বাদ বাদ দিয়ে এখানে আমি s1 এর বদল, s1 তো হলো a0, ঠিক আছে, a0, তারপর হচ্ছে a0, s1 মানে a0, খুব ধীরে সাবধানে, s1 মানে a, s2 মানে আমি খুশি। এখানে আর বলে দেওয়া লাগবে, দুটো কথা ভুল করছি, এই শয়তান সেম কাজ করবে, ঠিক আছে, সেম সেম কাজ করবে, কোনো পার্থক্য নাই। ওকে, তার মানে আমরা একটু যদি সামারি করতে যাই, একটা অ্যারের ভিতরে অনেকগুলো ভ্যালু থাকে, একইভাবে একটা অ্যারের ভিতরে অনেকগুলো অ্যারো থাকতে পারে, ওই অ্যারেটা আবার এর মধ্যে থাকতে পারে। চিন্তা করেন যখন আমরা একটা স্টুডেন্টের ডাটা রাখবো তখন কাগজ কলমে একটা কলাম টানবো না, আইডি নেম রোল কন্ট্যাক্ট, তারপর অনেকগুলো রো টানবো না, কতগুলো রো টানবো, স্টুডেন্ট আসতে থাকবে রো টানতে থাকবে, বাট কলাম তো চেঞ্জ হবে না, তাই তো, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টকে একটা যদি রো ধরি, তাহলে a0 একটা রো, তাহলে একটা রো মানে একটা অ্যারে, আর রো যদি না হয় তাহলে তো সিঙ্গেল ভ্যালু, এটা তো ভেরিয়েবল অ্যারে হলো না, তাহলে একটা রো মানে কি একটা অ্যারে, পাক্কা, তাহলে একটা অ্যারের ভিতর অনেকগুলো আইটেম থাকলে একটা রো হয়ে গেল, ওই অ্যারেটা যখন আরেকটার ভিতর ঢুকবে তখন টেবিল হয়ে গেল, আর অনেকগুলো রো, তারপরে টেবিল গুলো যদি আবার অনেকগুলো টেবিল কোথাও ঢুকে যায় সেটা একটা ডাটাবেস হয়ে গেল, এই ডাটাবেস গুলো যদি অনেকগুলো ডাটাবেস কোথাও ঢুকে যায় সেটা একটা ডাটাবেস সার্ভার হয়ে গেল, এই সার্ভারটা যদি অনেকগুলো সার্ভার মিলে কোথাও ঢুকে যায় সেটা একটা কি হলো, একটা ডাটা সেন্টার হয়ে গেল, অথবা অথবা একটা ডোমেইন নেমের আন্ডারে অনেকগুলো সার্ভার। বুঝা গেছে ব্যাপারটা, তাহলে তাহলে আমরা যদি কোনো টিচারকে রাখতে যাই, টিচারের লিস্ট রাখতে যাই, আমার স্টুডেন্ট অথবা এরকম একটা টেবিল লাগবে, আবার স্টুডেন্ট রাখতে গেলে আমার একটা টেবিল লাগবে, আবার কোর্স রাখতে গেলে আমার একটা টেবিল লাগবে, এবং সবগুলো জন্য টেবিল, এই টেবিলগুলো সব আমি আরসিএল এর জন্য বানাইছি,
তাহলে এগুলো কি আমি ছড়াই শিখে রাখবো না আরসিএল ফাইলের ভিতরে রাখবো? তাহলে আমার একটা ডাটাবেসের নাম হবে আরসিএল। সেই ডাটাবেসের ভিতর টেবিল 0 নাম্বার টেবিল অথবা টিচার টেবিল, 1 নাম্বার টেবিল অথবা স্টুডেন্ট টেবিল, 2 নাম্বার টেবিল অথবা কোর্স টেবিল, এইভাবে। ঠিক আছে? তাহলে একটা অ্যারে যদি বোর্ড যেহেতু বেরিয়ে করছি, একটা স্টুডেন্টের অবস্থাটা কি, এ এই স্টুডেন্টটা যদি দূর আমি আঁকতেই পারতেছি না, তো হবে না। এই একটা টেবিল আছে, এই স্টুডেন্ট গুলোকে যদি আমি এইভাবে চিন্তা করি, এখানে নেম গুলো রাখবো, এখানে রোল, আর এখানে কন্টাক্ট। প্রথমে আছে নেম হচ্ছে এ, রোল হচ্ছে 1, কন্টাক্ট হচ্ছে 01, বি 202, সি 303, এভাবে যদি রাখি, তাহলে এটা হচ্ছে 0 নাম্বার রো, এটা 1 নাম্বার রো, এটা 2 নাম্বার রো। তাহলে 0 নাম্বার রোটা হচ্ছে a0, মানে পুরো ভেরিয়েবলটা যদি a হয়, তাহলে 0 নাম্বার রো এর 0 নাম্বার সেলে কে আছে না, 1 নাম্বার সেলে রো, 2 নাম্বার সেলে কন্টাক্ট। আবার 1 নাম্বার রো এর 0 নাম্বার সেলে 1 নাম্বার সেল, 2 নাম্বার সেল। তার মানে একটা রো হলো 1 ডাইমেনশনাল অ্যারে। কেন? এই রোটাকে যদি আমি a ধরি, তাহলে a2 মানে কি 0 1 2, সরাসরি ভ্যালু পাচ্ছি। বা পুরো টেবিলটাকে যদি আমি a ধরি, তাহলে এই ভ্যালুটাতে যাইতে গেলে আমার কি করতে হবে, পুরো টেবিলটাই a। তাহলে a এর কত নাম্বার রো, 0 1, 1 নাম্বার রো। তারপরে এর কত নাম্বার কলাম, 0 1, 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম। তাহলে এর পরে আবার দুইটা ইনডেক্স দেওয়া লাগতেছে না? তাহলে একটা রো কে অ্যাক্সেস করতে গেলে একটা ইনডেক্স, মানে 1 ডাইমেনশনাল অ্যারে। একটা টেবিল কে অ্যাক্সেস, টেবিল থেকে ভ্যালু অ্যাক্সেস করতে গেলে দুইটা ইনডেক্স, কত রো আর কোন কলাম, এটা 2 ডাইমেনশনাল অ্যারে। এখন এটা যদি ডাটাবেসের নাম হয়, তাহলে স্টুডেন্ট টেবিল মানে 1 নাম্বার টেবিল, তাই না? তারপরে হচ্ছে 1 নাম্বার টেবিলের 7 নাম্বার রো, 7 নাম্বার রো এর হচ্ছে 0 নাম্বার সেলে স্টুডেন্টের আইডি। তাহলে 1 নাম্বার টেবিল হচ্ছে স্টুডেন্ট, তার ভিতর 7 নাম্বার রো একটা স্টুডেন্ট আছে, যার 0 নাম্বার সেলে তার আইডিটা বের হয়ে যাবে। এটা 3 ডাইমেনশনাল। এখন এইভাবে যদি ডাটাবেসে সিরিয়াল করতে চাই সার্ভার থেকে, তো সার্ভারের 0 নাম্বার ডাটাবেসে 0 নাম্বার টেবিলে, তাহলে এটা 4 ডাইমেনশন। তাহলে ডাইমেনশনটা কিভাবে হয় বুঝতে পারছেন? এই ডাইমেনশনটা বুঝতে পারার একটা ব্যাপার। তবে আমার দরকার 2 ডাইমেনশন পর্যন্ত, একটা অ্যারের ভিতর আরেকটা অ্যারে, এর বেশি দরকার নেই। বা 1 ডাইমেনশনটা বুঝলেও হবে, 1 ডাইমেনশনের বেশি আমরা কাজ করব না। আর কাজ করতে করতে যখন আমরা অ্যাডভান্সে যাব, ওই কাজটা যদি মনোযোগ থেকে 1 ডাইমেনশন 2 ডাইমেনশন ভালোভাবে বুঝে যাবো। আজকে শুধু জিনিসটা আমি আপনাদের ধরাই না, বোঝা যায়? আমি একাই মজা পেয়েছি, আর কেউ মজা পাইনি। এটা নিয়ে বেশি পেছানোর কিছু নাই, বেশি পেছাতে গেলে বেশি ভুলে যাবেন। যতটুকু এই পর্যন্ত একটু ক্লিয়ার করবেন, বাসায় গিয়ে পয়েন্ট করে করে নোট করে করে ক্লিয়ার করে আনবেন। এগুলোর ব্যবহার আমি অবশ্যই দেখাই দিব। অ্যারের কিছু ডিফল্ট ফাংশন আছে, দেখি তো। আপনি একটা কোম্পানিতে জব পাইছেন, এখন ওইখানে আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে ভাই আমাদের তো অনেকগুলা লিস্টে নেওয়া আছে, বা আপনার কাছে ডাটাবেস আছে, অনেকগুলো ইমেল অ্যাড্রেস আছে, তো ভাই আমি সবাইকে ইমেল পাঠাবো, আমি তো কপি করে করে সব দিব। আমাকে একটা কাজ করেন, ওইরকম সিরিয়াল করে না দিয়ে প্রত্যেকটা ইমেল অ্যাড্রেস আমাকে কমা সেপারেটেড করে দেন, আমি একবারে কপি পেস্ট করে ইমেল পাঠাবো। এখন ইমেল অ্যাড্রেস তো আসলে আর নাই, তারপর এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। অথবা আমাদের প্রথম পেজে অ্যারেটা ওই 3 আরো 4 বাড়ছিল কোথায়, এই পর্যন্ত মানে সর্বোচ্চ ছিল, তাই না? এটাই নেই, এটাই ভালো। এই তাহলে এখানে আমার ডাটাবেস থেকে হোক যেভাবে হোক আমার ডাটাগুলো এইভাবে স্টোর করা আছে, কিন্তু সে সাথে কমা দিয়ে দিয়ে কপি পেস্ট করবে, সে তো এটা বোঝে না। ওই জন্য আমরা বিল্ট ইন একটা ফাংশন ইউজ করবো, যেমন $সাইন স্ট্রিং এর এস ইকুয়াল টু আমি বলবো ইমপ্লোড, হয় নাই, তাহলে আই দিতে হবে, ইমপ্লোড। এখন এর যে প্রত্যেকটা আইটেম আমি ইনক্লুড করব, প্রত্যেকটা জোড়া লাগাবো, কি দিয়ে জোড়া লাগাবো, এখানে গ্লুটা দিয়ে দিই, কমা দিয়ে জোড়া লাগাবো, সিনগুলন দিয়ে জোড়া লাগাবো, ডট দিয়ে জোড়া লাগাবো, কমা দিয়ে জোড়া লাগাবো, একটা স্পেস থাকবে।
আচ্ছা করছে। আমাকে বলে কি লাভ বুঝি না, যে যেটা কবে তো হ্যাঁ না করে পাঠাই দিই, আমি এগুলা নিয়ে মাথা খাবাই না। এবার আমরা প্রিন্ট করব $s। এই অ্যারেতে 100 আইটেম থাক আর 1 কোটি আইটেম থাক, ইমপ্লোড ফাংশন কি করে দেখি। E11 হ্যাঁ, কমা দিয়ে দিছি তো, সুন্দর। তাহলে এখন উল্টাটাও হইতে পারে। ও চিকচিক করতেছে, এই আপনি কাজ ঠিক ভাবে করতেছেন, আপনার জরিমানা হবে। এখন উল্টা ব্যাপারটা হচ্ছে কি, ওদের কাছে চাচ্ছেন আপনার এক্সিস্টিং ডাটাবেস দেন, ওই ব্যাটা তো কমা দিয়ে দিয়ে রাখছে, তো ওইটা আপনাকে দিচ্ছে। ওদের তো কমা দিয়ে দিয়ে দিচ্ছে রাখছে, ওইটা আপনাকে দিচ্ছে, কিন্তু আপনাকে নিতে হবে ডাটাবেসে। তখন আপনি কি করলেন, একটা স্ট্রিং এর ভিতর আপনি ওর যে কমা দিয়ে দিয়ে দেওয়া ভ্যালুটা কপি পেস্ট করে নিলেন। আপনার কি দরকার, এটা অ্যারেতে নেওয়া, তাই না? অ্যারেতে নেওয়া, সেক্ষেত্রে আপনি বললেন $a=, এবার আপনি ইম্পোর্টের উল্টাটা ডিকশনারি থেকে বের করেন, বাস্ট করা। কোথায় কোথায় আমরা বাস্ট করব, কমাতে ভাঙবো, তাই না? কিন্তু মুশকিল হচ্ছে কমা আর স্পেস দেওয়া আছে, ঠিক আছে, কমা আর স্পেস। কাকে ভাঙবো, $s কে, ভাঙলেই হয়ে গেছে। এবার এটাকে আমাদের প্রিন্ট করার কথা, তাই না? প্রিন্ট করবো, তাহলে ফর ইচ লুপ দিয়ে প্রিন্ট করি। ফর ইচ $a as $it। এখানে আর আমরা কি পাবো না, ইন্ডেক্স হয়ে যাবে, কি পাবো না। তাহলে এখানে আমরা প্রিন্ট করবো $it ডট বাংলাদেশ রেলওয়ে, এই তো। তাহলে স্ট্রিংটা দেখি অ্যারেতে কনভার্ট হয়ে যায় কিনা। তার মানে অত টেনশনের কিছু নাই, অ্যারে থেকে স্ট্রিং করা যায়, স্ট্রিং থেকে অ্যারে করা যায়, যা খুশি সাজানো যায়। এখানে মাঝখানে আমরা অনেক আইডিয়া পাইলাম, এগুলা কিভাবে কাজে লাগাবো সেটা একটা এক্সাম্পল দেওয়া যাইলে গেলেও যাইতে পারে। দিব, ধরেন কোন একটা ফাইলের নাম আছে আমার কাছে একটা এনিহাও ফাইলের নাম আসছে, $s ইকুয়াল টু মাই গুড রিজিউম ডট পিডিএফ। মাঝখানে আবার সে ডট দিছে ভুলে, এইদিকে আবার দিছে আন্ডারস্কোর। ফাইলের নামে কোনো কাহিনী আছে? এখন আবার ধরতে হবে আমি যেই ফাইলটা নিচ্ছি সেটা পিডিএফ ডক অথবা ডক এক্স হইতে হবে, পিডিএফ ডক অথবা ডক এক্স হইতে হবে। এখন এই ফাইলের নামটা আমি কিভাবে ভ্যালিডেট করব? এখন যে কোনো ফাইল আসলে ওর শেষে তো একটা ডট থাকবেই, সবার শেষের ডটের পরে যেটা আছে সেটা এক্সটেনশন। তাহলে সবার শেষের ডটের পরে কি আছে সেটা আমাকে বের করতে হবে, তাই না? তাহলে এখানে তো মাঝখানে আগে ডট সাধারণত থাকে না, কিন্তু যদি থাকে তখন কি করবেন? এখন আমার কাজ হচ্ছে, তাহলে একটা কাজ করি, $a নামে একটা অ্যারে নেই, আর ওই শয়তানটাকে আমি এক্সপ্লোর করি। আমি তো জানি আমি কি খুঁজতেছি, আমি এক্সপ্লোর করবো হচ্ছে ডটে। আর কাকে এক্সপ্লোর করবো, $f কে। তাহলে এ ডটে ডটে বাস্ট হয়ে যাবে। এখন ডট যদি না থাকতো তাহলে তো সে বাস্ট হইতো না, পুরোটা মিলে একটাই হইতো। এই জন্য আমি বলবো ইফ কাউন্ট $a গ্রেটার দেন ইকুয়াল টু, মিনিমাম দুইটা তো হইতে হবে। একটাও যদি ডট থাকে মিনিমাম দুইটা আইটেমে তো ভাগ হয়ে যাবে, তাই না? আর যদি না হয়, ইলসে যায়, তার মানে কি ওর ভিতর কোনো ডট ছিল না, যার কারণে আমি বাস্ট করতে পারিনি। তাহলে এখানে আমি ইজিলি প্রিন্ট করতে পারি না যে ডট নাই, ডট নাই। আপনারা পরে প্র্যাকটিক্যাল লাইফে কি দিবেন দেন, সুন্দর করে দেন, আমি সুন্দর করে দিতে পারি না, ওই জন্য আমি টিচার হয়েছি। হ্যাঁ, দেন না সফটওয়্যার ফার্মে জব টব পাইনি, কত কষ্ট করে টিচারই করে চলতেছে। তাহলে ডট নাই, কারণ কি ডট নাই কারণে আমার কাউন্ট আইটেম ভাঙে নাই। কিন্তু ইফের ভিতর ঢুকলে তার মানে কি ওটা ভেঙে গেছে। এখন আপনি এক্সটেনশনটা কোথায় পাবেন দেখেন, যদি অনেকগুলো ডট হইতো, আমি আগে আপনাদের বুঝাই, ধরেন অনেকগুলো যদি ডট হইতো, তাহলে S0 তে যাইতো মাই, তারপরে গো যাইতো 1 এ, ও আন্ডারস্কোর ড্রেসু যাইতো হচ্ছে 2 তে, তারপরে মি যাইতো 3 তে, পিডিএফ যাইতো 4 এ। এখন কি হবে, এইটুকু যাবে 0 তে, এইটুকু 1 এ, এইটুকু 2 তে, এইটুকু 3 তে। এখন কি হবে, 0 তে, 1 এ, 2 তে। এখন কি হবে, 0 তে 1 এ।
এখন এখানে সূত্রটা হচ্ছে গিয়ে লাস্টের ইন্ডেক্সে যেটা থাকবে সেটা হলো আমার এক্সটেনশন, সবার শেষের ইন্ডেক্সে আমার যেটা থাকবে সেটা হচ্ছে আমার এক্সটেনশন। তাহলে এখানে আমি ইজিলি বলতে পারি সবার শেষের ইন্ডেক্স আমি এখন কেমনে বের করবো, 0 1 2 3, তার মানে কাউন্ট করে যদি 4 হয় লাস্ট ইন্ডেক্স 3, কাউন্ট করে যদি 17 হয় লাস্ট ইন্ডেক্স 16, কাউন্ট করে যদি 26 হয় লাস্ট ইন্ডেক্স কত 25। কেন? কারণ হাতে 0 তো শুরু হয়, গুনলে তো 26, 26 যদি হয় 0 থেকে কত 25, যেমন 10 থেকে 20 পর্যন্ত কয়টা সংখ্যা, এইটাই কাহিনী, গুনে দেখেন আপনি 10 থেকে 20 পর্যন্ত 11টা সংখ্যা, 11 থেকে 20 10টা সংখ্যা। আপনি 10-এ করলে আপনি 10 ধরবেন না। যাই হোক, লাস্ট ইন্ডেক্স কেমনে বের করবো, $সাইন একটা স্ট্রিং বা কিছু একটা নেই যেটার ভিতরে আমি লাস্ট ইন্ডেক্স রাখবো, $সাইন এ, লাস্ট ইন্ডেক্স কেমনে, ও বুদ্ধি পাইছি তো, কাউন্ট, ওর ভিতরেই আমি ওকে কাউন্ট করব, করে মাইনাস করে দিব 1। হ্যাঁ, তাহলে লাস্ট ইন্ডেক্স বাদ বাদ করে বের হবে। এবার আমি চেক করব ইফ $সাইন এস ইকুয়াল ইকুয়াল পিডিএফ or $সাইন এস ইকুয়াল ইকুয়াল doc or $সাইন এস ইকুয়াল ইকুয়াল docx, প্রিন্ট, ঠিক আছে। আর এলসে গিয়ে হইলো তো। এবার আমরা দেখি পিডিএফ কে কি বলে। তার মানে একটা জিনিস আছে জন্য তো ওটা বহুমুখী কাজ আছে, এই বহুমুখী কাজ আসলে এমন কিছু জাহির করার জন্য না, এটা শুধুমাত্র বোঝানোর জন্য যে কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, দেখি এবার আমি পিডিএফ এর জায়গায় পাই, কোনো ফাইলের ফরম্যাট পাই নাই, কিন্তু আমি দিয়ে দেখলাম আর কি টেস্ট করতে, ভুয়া ফাইল ফরম্যাট। আর যদি আমি কোনো ডটে না দিই, ডট নাই, আবার যদি ডট দেই, খাইছে ধরা, ভুয়া ফাইল ফরম্যাট। এখন ওর পি বড় হাতের হইতে পারে, ডি বড় হইতে পারে, এফ বড় হাতের হইতে পারে, পিএইচপি তো মারাত্মক ভাবে কেস সেনসিটিভ, পিএইচপি শুধু ফাংশনের নামটা কেস সেনসিটিভ না, ঝামেলা। এই জন্য সতর্ক শয়তান, একটু বুদ্ধি থাকলে এত কিছু লাগে না। এখানে আমি করবো str to LOWER, যাই আসুক আমি একটা সবগুলা ছোট হাতের অক্ষর করে নিব আর ছোট হাতের সাথে চেক করবো। এখন নাহলে ওই কম্বিনেশনে কে যাবে, পি বড় হাতের অথবা ডি বড় হাতের অথবা এফ বড় হাতের অথবা 3টা বড় হাতের অথবা যে কোনো 2টা বড় হাতের, এত তো কম্বিনেশন দেওয়া সম্ভব না। ওই জন্য ওই শয়তানের নাম নেওয়ার সময় আমি ছোট হাতের করে নিই, তারপরে সবগুলো ম্যাচিং করে নিই। এবার পিডিএফ বড় হাতের দেন, ছোট হাতের দেন, যাই দেন, ঠিক আছে, পিডিএফ বড় হাতের সমস্যা নেই, ঠিক আছে। তাহলে প্রোগ্রামিং শুধুমাত্র জানার বিষয় না, আপনি কোড জানেন এটা কোনো ঘটনা না, কোনো ঘটনাই না। আপনি গুগলে সার্চ দেন, লাখ লাখ লাইনের কোড চলে আসবে। এখন ঘটনা হচ্ছে আপনার কখন কি দরকার, আপনি কিভাবে চিন্তা করবেন, আপনার দৃষ্টিভঙ্গি। এখন বলার সময় আসছে, আমার কোর্সে আমি কোড শেখানোর চেয়ে বেশি শেখাবো লজিক, দৃষ্টিভঙ্গি। আপনাদের যদি আমার সাথে আগাইতে পারেন, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, আপনি প্রোগ্রামিং করতে পারবেন। আর যদি শুধু কোডে শিখতে চান, সম্ভব না। হয়তো পিএইচপি আমি 5% আপনাদের শিখাইতে পারি, না আমি নিজেই জানি 10%, বা আরো কম জানি, আমি 10%-এর মতো জানি। আর আপনাদের শিখাইতে গেলে তার 10% শিখাইতে পারবো না, সারা বছর লাগে যাবে। আমি হয়তো আপনাদের 5% দিই। তাহলে কোড শেখা ভালো, নাকি কি কারণে কোনটা কিভাবে চিন্তা করতে হয় এই কনসেপ্টটা শেখা ভালো? আমরা কোডটা তো অবশ্যই শিখবো বেসিক কিছু তো, আর কনসেপ্টটা আগে যাবো। এখন পর্যন্ত আমি যে ক্লাসগুলো নিচ্ছি আপনাদের বলতেছি, আমার কথাগুলো বোঝা যাচ্ছে, লজিকগুলো ক্লিয়ার মনে হচ্ছে? মনে হচ্ছে কি প্রোগ্রামিং খুব কঠিন না, লজিক্যাল একটা জিনিস, ম্যাথমেটিক্যাল একটা জিনিস, ঠিক আছে। এখন এটা ইন্টারেস্টিং হবে, আর 3-4টা ক্লাস ধৈর্য ধরতে হবে, তারপরে এই প্রোগ্রামিংটা ইন্টারেস্টিং হওয়ার দিকে যাবে। কারণ আপনারা যথেষ্ট কষ্ট করছেন, ধৈর্য ধরছেন। নেক্সট ক্লাসে আপনার কিছু থাকলো না, ঠিক আছে। নেক্সট ক্লাসে আপনারা ফ্রি মাইন্ডে আসেন, আমি আপনাদের এখন কিছু প্রবলেম দিচ্ছি, স্পিডে সলভ করতে হবে। তার আগে আমি আপনাদের কিছু অপারেটরের কাজ একটু বলে দেই, না বললে অন্যায় হয়ে যাবে, না বললে অন্যায় হয়ে যাবে। হ্যাঁ, কিছু অপারেটরের কাজ, নতুন একটা ফাইল লিঙ্ক,
ধরেন $a প্লাস $b, কি কাজ হবে? কি যোগ হবে? যোগে $c তে বসবে, তাই না? এটা একটা মাইনাস হলে এটা ডিসকাস করার দরকার আছে, অনেকে বিরক্ত হইলেও গুণন হবে, তাই না? এটা কি হবে? ভাগ। এটা কি হবে? পার্সেন্ট, মডুলাস। ধরেন এর মান 3, বির মান 10, তাহলে এখানে আসবে 3 তিরিকে 9, ভাগফল। ভাগফল আসবে, এখানে আসবে 3। আর এ মডিউল বি দিলে 3 তিরিকে 9, ভাগশেষ কত ছিল? 1, তাহলে পার্সেন্ট দিলে আসবে ভাগশেষ। ঠিক আছে, আমি আর টানবো না, আজকে এমনি তো কম নিতে চাইছিলাম, আজকে লজিক এমনিতেও একটু কঠিন, এত তাড়াতাড়ি কেমনে শেষ হইলো? হোক। এ ভাই উঠেন না, কাহিনী আছে। প্রথম প্রবলেম, ফাইন্ড কনজিকিউটিভ অড নাম্বার বিটুইন a and b। ধরেন a একটা ভেরিয়েবল আছে 7, b আর একটা ভেরিয়েবল আছে 50। আপনাকে সিরিয়ালি 7 থেকে 50 পর্যন্ত সব বেজোড় সংখ্যাগুলো বের করতে হবে। মানে 7, 9, 11, 7 এর পরে 13 বের করলে চলবে না। 7 এর পরে 9, 11, 13, 15। এখান থেকে শুরু হবে, তারপর থেকে বেঁধে ফেলা। হ্যাঁ, 50 পর্যন্ত। মানে 7 থেকে 50। ধরেন এইটা 7, b তে 50। 7 থেকে 50 পর্যন্ত সব বেজোড়গুলো বের করতে হবে। তারপরে আছে ফাইন্ড কনজিকিউটিভ নাম্বারস বিটুইন a and b ডিভাইডেড বাই n। a একটা সংখ্যা ধরেন 7, b একটা সংখ্যা ধরেন 50, আর n একটা সংখ্যা ধরেন 13। তাহলে আপনাকে 7 থেকে 50 এর মধ্যে যেই সংখ্যাগুলো 13 দিয়ে ভাগ যায় সেগুলোকে বের করতে হবে। মানে 13, 26, 39 আর 9 তিনটে বের হবে। থার্ড প্রবলেম, ফাইন্ড ফ্যাক্টরিয়াল অফ a। ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ধরেন 5 এর ফ্যাক্টরিয়াল, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। তাহলে 6 এর ফ্যাক্টরিয়াল কি হবে? 6 গুণের 5 এর ফ্যাক্টরিয়াল। কত কে বলতে পারে? 5 এরটা তো বলছি। ঠিক আছে, তাহলে যদি এ তে থাকে 13, আপনাকে 13 ফ্যাক্টরিয়াল বের করে জানতে হবে PHP প্রোগ্রামিং করে। 4 নাম্বার হচ্ছে ডিটারমাইন a ইজ প্রাইম অর নট। প্রাইম নাম্বার হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, সেই সংখ্যাটাই প্রাইম। যেমন 7, তো 1 একটা প্রাইম নাম্বার, 2 একটা প্রাইম নাম্বার, 3, 5, 7, 11, 13, 17, 19, তারপর 23, তারপর হচ্ছে এদিকে 29, 31, তারপর এদিকে হচ্ছে 37, তারপর হচ্ছে 43, 41, হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে যে কোনো একটা সংখ্যা থাকবে, আপনি ক্যালকুলেশন করে বের করবেন প্রাইম নাম্বার কি। খুব সহজ। ধরেন দিল 56, তো ওরে ভাগ দিবেন 2 থেকে 55 পর্যন্ত, কারণ 56 কে 56 দিয়ে ভাগ দিলে তো যাবেই, আবার 1 দিয়ে ভাগ দিলে তো যাবেই। তাহলে আপনি 2 থেকে 55 পর্যন্ত ভাগ দিয়ে গুণে রাখবেন কয়বার গেল। যদি একবার না যায় এটা প্রাইম, আর যদি একবার ভাগ হয় তাহলে প্রাইম না। বলে দিলাম। 5 নাম্বার প্রবলেম হচ্ছে ফাইন্ড ফার্স্ট n প্রাইম নাম্বার। যদি আপনার n দেওয়া থাকে 200, তাহলে আপনাকে প্রথম 200টা প্রাইম নাম্বার বের করতে হবে। প্রথমটা 1, দ্বিতীয়টা 2, তৃতীয়টা 3, চতুর্থটা 5, পঞ্চমটা 7, তারপর ষষ্ঠটা হচ্ছে 11, সপ্তমটা 13। তারপরে যদি এখানে 500 বলি, তাহলে আপনাকে প্রথম 500টা প্রাইম নাম্বার বের করতে হবে। মজার ব্যাপার হচ্ছে আপনারা এটা একটু চেষ্টা করলেও আমি এটাতে আপনাদের কম্পিউটারের পারফরমেন্স দেখাই দিব, যে কিভাবে কোড করলে কম্পিউটারের পারফরমেন্স বাড়ে, কিভাবে কোড করলে কম্পিউটারের পারফরমেন্স কমে। একসময় আমি ঘোষণা দেবো এই কম্পিউটারের এই পাওয়ার, যদি আরো ভালো কম্পিউটার হতো আরো বেশি ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, কম্পিউটারের পাওয়ার মাপার প্রোগ্রামের নাম একটা। প্রাইম নাম্বার কত পর্যন্ত বের করতে পারে এটা দিয়ে সুপার কম্পিউটারের মেজারমেন্ট করা হয়। এই কম্পিউটারটা এই লেভেলের প্রাইম নাম্বার বের করতে পারে। তারপর হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার একটা সিরিজ, সিরিজের গুপ্ত ব্যাপারটা আপনাকে ধরতে হবে, ধরে প্রোগ্রাম করে এই সিরিজটা বের করতে হবে। এখানে আমি 6টা দিচ্ছি এমনিতে আপনাদের বোঝার জন্য। ওখানে এনে যদি থাকে 50, তাহলে এই সিরিজের প্রথম 50টা বের করতে হবে আপনাকে। তারপরেরটা হচ্ছে ড্র এ টেবিল সি নাম্বার অফ কলাম এন্ড আর নাম্বার অফ রো উইথ কনজিকিউটিভ নাম্বার। আমি সি তে বলবো এতগুলো কলাম, আর বলবো এতগুলো রো, আর আপনি টেবিলটা প্রিন্ট করুন। মাঝখানে 1, 2, 3, 4 সিরিয়ালি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে আসতে থাকে। ঠিক আছে, আমি আপনাদের রো পজিশনিং দেখাই, সিরিয়াল নাম্বারটা দেখেনি, কারণ আমার মনে এই বদমাইশিটুকু ছিল, যেটা আমি আপনাদের দিব। তারপর একটা সিরিজ, সিরিজটা যেভাবে আগাইছে ধরো ওইভাবে প্রিন্ট করতে হবে। তারপর একটা মজার প্রবলেম, ধরুন কেউ এন্ট্রি দিচ্ছে 1, 2, 3, 4, 5, 6, আপনি প্রোগ্রামে লিখবেন সেটাকে উল্টে দিবেন 6, 5, 4, 3, 2, 1। কেউ দিচ্ছে এন্ট্রি যে হচ্ছে 8, 1, 1, 2, তাহলে আপনাকে কি দিতে হবে 2, 1, 1, 8, পুরো জিনিসটা রিভার্স করে দিতে হবে। ঠিক আছে, এই প্রবলেমগুলো সলিউশন আমি চাই, আর যদি চেষ্টা করেন
তাহলে আমি সলভ করে দিব। পারতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমার জানতে হবে আপনারা কিভাবে চিন্তা করছেন, কিভাবে চেষ্টা করছেন। ঠিক আছে? কেউ যদি এই যে আজকে বাসায় গেলেন, ঘুম দিলেন, ঘুরে বেড়ালেন, শনিবার এসে এমনি চুলচেরার ভান করেন, আমি ওটা বুঝে ফেলি। অতটুকু চালাক আমি হয়েছি। কিছু বলতে না কোনো ভাইয়া। অবশ্যই। তুমি তো এখন শিখতেছি ভাই, বাসায় যে কি করবো?